হলদিয়া পেট্রোকেমিক্যালসের সৌজন্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনি প্রায় একটা মানে ইংরেজিতে বললে হাউস হোল্ড নেম। আপনি আমেরিকায় গেছিলেন আমি যতদূর জানি এসেনশিয়ালি গবেষণা করতে, এবং ব্যবসায়িক বাড়ি বলতে যা বোঝায় আপনার প্রেক্ষাপটটা তাও ছিল না। আপনি যদি একটু বলেন যে কিভাবে আপনি ডক্টর পূর্ণেন্দু চ্যাটার্জি সাডেনলি ব্যবসার দিকে আপনি আকৃষ্ট হলেন। আমি আমেরিকা গেলাম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে পড়াশুনো করতে 71 সালে, আর তারপরে স্ট্যানফোর্ড পিএইচডি করার 74-এ পিএইচডি করার শেষ হওয়ার পরে আমি স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে কাজ শুরু করি। তবে তখন আমার একটা অপরচুনিটি ছিল একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হওয়ার। গবেষণার বিষয়টা কি ছিল? অপারেশনস রিসার্চ। তার মানে হচ্ছে অঙ্কর মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করা। আচ্ছা, হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় এই সাবজেক্টটা ডেভেলপ হয়। এটা রিলেটিভলি নিউ সাবজেক্ট। এখন অবশ্য ম্যানেজমেন্ট এবং ইকোনমিক্সে অনেকেই ম্যানেজমেন্ট সায়েন্স এবং ইকোনমিক্সে পড়ানো হয়। তো অপারেশনসে করার পরে আমি স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট বলে একটি রিসার্চ ইনস্টিটিউটে জয়েন করি, এবং আমি স্লোলি বিজনেস প্রবলেমের মধ্যে ইনভলভ হই। তো বিজনেস প্রবলেমের মধ্যে ইনভলভ হওয়ার পরে আমি দেখলাম যে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে স্টিল এ academic approach to looking at these problems to some extent. তো আমি তখন একটা কনসালটেন্সি কোম্পানিতে জয়েন করলাম, মেকিনজি অ্যান্ড কোম্পানি বলে, 1976-এ, টু গেট টু দ্য প্রবলেমস ইন এ মোর ক্লোজার ওয়ে। তো মেকিনজিতে থাকার সময় আমি যে প্রবলেমগুলো দেখলাম, আমি আইবিএমের সঙ্গে কাজ করেছি, AT&Tর সঙ্গে কাজ করেছি, তখন নাম ছিল সিবা গাইগি, আসিয়া ব্রাউন বাভারি। এইসব প্রবলেমে কাজ করতে করতে আমার প্রবলেমগুলো বেশ ভালো লাগতো, এবং কিন্তু অনেক সময় কনসালটেন্টের হয় কি, ইউ থিঙ্ক ইউ হ্যাভ এ সলিউশন, একটা সলিউশন বেরোলো, কিন্তু ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করতো না। মানে ক্লায়েন্ট যারা, তারা সব সময় তাদের ওন পলিটিক্যাল রিজনস অর আদারওয়াইজ, তো সেটাতে কোনো স্যাটিসফ্যাকশন ছিল না। মানে মনে হচ্ছে না দুধের সাথে ঘোলে মেটাচ্ছি। হ্যাঁ, ওয়াই নট ডু ইট মাই সেলফ। আচ্ছা, তো সেই জন্যে, আর তারপরে দেখলাম যে বিজনেস না করলে there is no way to really get to the real problems. রাইট। তো আমি ঠিক করলাম যে একটা ছোটোখাটো কোম্পানি কিনবো। টাকাটা কোথায় পেলেন? তো 84 সালে আমি একটা কোম্পানি খেলার জন্যে চিন্তা করলাম। তা আমার কাছে তো কোনো টাকা পয়সা তেমন নেই। কলকাতা থেকে ছেড়ে যখন পড়তে গেছি, ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে ধার করে টাকা নিয়ে গেছিলাম। সেই ধার নিশ্চয়ই মিটে গেছে? হ্যাঁ, ধার তো মিটিয়েছিলাম। তো তারপরে দেখলাম টাকা পয়সা নেই। তো আমি মিস্টার জর্জ সোরস বলে একটি ফাইন্যান্সিয়ারকে চিনতাম। তো when I found একটা কোম্পানি কেনার মতো যায়, তো আমি সেই ওনার কাছে গিয়ে বললাম যে দেখুন, আমার তো টাকা পয়সা নেই, এরকম একটা কোম্পানি আমি যদি কিনতে পারি, আপনি কি আমাকে সাপোর্ট করবেন? তো বললেন হ্যাঁ, প্রপোজালটা দেখাও না। আমাকে প্রেজেন্টেশন দিতে হলো, কোম্পানি কি করে, তাকে কিভাবে আমি ইমপ্রুভ করব, তার কিভাবে তার ক্যাশ ফ্লো হবে, অমুক তমুক। তো বললো ঠিক আছে, আমি তোমাকে সাপোর্ট করতে রাজি। কিন্তু সেটার কোনো চুক্তি বা কিছু হওয়ার আগে আমিও ওই প্রপোজাল নিয়ে, উনি তো ইকুইটির টাকা দিতেন, ধার করার জন্য, লোনের নেওয়ার জন্য বহু ট্যাঙ্কে গেলাম, ব্যাংকদেরকে বোঝালাম। তো কেমিক্যাল ব্যাংক বলে তখন একটা ব্যাংক ছিল, এখন সেটার নাম হয়েছে চেজ ম্যানহাটন মর্গান চেজ। তো তারা আমাকে 100% অ্যাকুইজিশন প্রাইসের 100%ই বললো লোন দেবো। 100%? আচ্ছা, পুরোপুরিটাই লোন দেবো। আচ্ছা, শুধু আমার গ্যারেন্টি, পার্সোনাল গ্যারেন্টি দেবো বলেছিল। তো আমি তখন সেটা নিয়ে গিয়ে যখন মিস্টার সোরসকে বললাম এই ব্যাপার,
তো উনি বললেন তো তোমার তো তাহলে আমাকে দরকার নেই। বললাম না, কিন্তু আপনি বলেছিলেন আপনি আমাকে সাপোর্ট করবেন, সো লেট আস জয়েন হ্যান্ডস টুগেদার, উই ডোন্ট হ্যাভ টু পুট আপ মানি এনি রিয়েল মানি। তো উই বিকাম collaborators, partners in this acquisition venture. আচ্ছা, আমার মনে হয় যে আপনি একটা জায়গায় বলেছিলেন যে এই কোম্পানিটা কেনার দিন বা তারপরের দিন আপনি আমেরিকা থেকে মাকে ফোন করেছিলেন। আপনার মা মানে খবরটা শুনে খুব উদ্বিগ্ন গলায় আপনাকে জিজ্ঞেস করেছিলেন, বাবা চাকরিটা ছাড়িসনি তো? তো এই যে সনাতন বাঙালি মায়ের যে ইমেজ, অর্থাৎ আমরা চাকরি করতে পছন্দ করি, বাঙালিরা ব্যবসা করি না, এই নিয়মে আপনি তো ব্যতিক্রম। আমরা ব্যবসা করি না কেন? বাঙালি ব্যবসা পারে না বলে যে দুর্নাম আছে, তার সঙ্গে কি আপনি একমত? এইটা কিন্তু আমি মায়ের ব্যাপারটা নিয়ে একটু বলি। হ্যাঁ, মায়ের জন্যই কিন্তু আমার বাইরে যাওয়া মোটামুটি। হ্যাঁ, অল দ্য এনকারেজমেন্টস ফ্রম দ্য ভেরি আর্লি এজ। আমার 11 বছর বয়সে বাবা মারা যান। হ্যাঁ, অ্যান্ড মধ্যবিত্ত বাড়ির থেকে বেরিয়ে খড়গপুরে পড়াশুনো করাই বা তারপরে আমেরিকা যাওয়া, হ্যাঁ, এই সব কিছুতেই কিন্তু সবসময় একটা মায়ের প্রচণ্ড সাপোর্ট ছিল। এখন আমার মনে আছে মা মাঝে মাঝে গেছে, তুই খাওয়া দাওয়াটা ঠিক করছিস তো? কারণ ওখানে গিয়ে কে কি খাওয়া, কে একা থাকি, তো চিন্তা থাকতো। সো ফোন করলেই বলতো সবসময়, খাওয়া দাওয়া ঠিক করছিস? খাওয়া দাওয়া ঠিক করছিস তো? আমি মাকে নিয়েও গেছিলাম, মা দেখেও ছিল, রান্নাও করেছেন আমার কিচেনে। তো এখন একটা চিন্তা হয় কি, যে ওই চাকরিটা ছেড়ে দিলে আর ব্যবসার তো ওপর নিচ আছে, তো এখন ছেলেটার কিছু গন্ডগোল হবে না তো, সেরকম একটা কনসার্ন থাকে। সো চাকরিটা ছাড়িস কি না ছেড়ে, it was an expression of that concern. Yes, of course. At the same Love and time, concern, yes. she was very, very supportive in এইটা কর, সবসময় এগিয়ে যা। আমি আর জানি সেটা মা পেয়েছিলেন মায়ের বাবার কাছ থেকে। আমার দাদু উকিল ছিলেন, কিছু পয়সা না থাকা সত্ত্বেও উনি একটা বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছিলেন, যে আচ্ছা টাকা আসবে। হ্যাঁ, অনেক সময় শুরু করে দিতে হয়। এটা কিন্তু এন্টারপ্রেনারশিপের একটা লেটেন্ট ট্যালেন্ট বাঙালিদের মধ্যে বহুদিনের ধরেই আছে। ধরুন আপনি বলছেন আপনার এই বেপরোয়া মনোভাবটা জেনেটিক্যালি পাওয়া? মোটামুটি একটা হতে পারে হয়তো, জানি না আমি জেনেটিক্যালি কিনা, কারণ এনভায়রনমেন্ট, দাদা মশাই, মা, তারপরে সাপোর্ট। যেটা বলছিলাম বাঙালির প্রশ্নটা, বাঙালির প্রশ্ন আমার একটাই হয়, হয়তো আগের দিনে বহুদিন আগে এন্টারপ্রেনারশিপ অনেক ছিল। হ্যাঁ, রামদুলাল সরকার, দ্বারকানাথ ঠাকুর, বহু বহু লোক ভালো ভালো ব্যবসা করেছিলেন। কিন্তু এই একটা সময় আনলিমিটেড লায়াবিলিটি কোম্পানি থাকায় বহু বাঙালি ইংরেজদের কাছে পার্টনারশিপে বিজনেস করে দেউলিয়া হয়ে যায়, এবং ইট হ্যাজ বিন টেকেন অ্যাডভান্টেজ অফ ওভার দ্য ইয়ার্স। তো একটা ন্যাচারাল কনজারভেটিভনেস ডেভেলপ করে, অ্যান্ড ওভার টাইম অল গট রিইনফোর্সড। আপনি হলদিয়ার জন্য পশ্চিমবঙ্গে এলেন, তখন আমরা সবাই জানতাম যে আপনি ইমোশনাল রিজনসে পশ্চিমবঙ্গে কিছু করতে চান, যে রাজ্য থেকে আপনি গেছেন তাকে ফিরিয়ে দিতে চান মাদারল্যান্ডকে, আপনি বলেছেন, খবরের কাগজে আমরা লিখেওছি। এই গত 3 বছর 3.5 বছরের অভিজ্ঞতাটা কীরকম? সমস্যাগুলো কি, সম্ভাবনাগুলো কি? আমি 3.5 বছর না, এটা 5 বছর 6 বছর হয়ে গেল। 6 বছর হয়ে গেল। এর মধ্যে আপনি কটা যেন ট্রিপ করেছেন বিটুইন ক্যালকাটা নিউ ইয়র্ক? আমি বছরে প্রায় 12 থেকে 1 বছর আমি 17 বার এসেছি। আচ্ছা, এই নর্মালি আমি 12 বার আসি। এখন আমি চেষ্টা করছি যাতে 8 বার আসলে যদি কাজটা করা যায়। আচ্ছা, ভবিষ্যতের চিন্তা যদি 5-6 বারে করা যায়, তাহলে শরীরটাও তো আর একেবারে না চলে ধরে নেবো যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভালো হয়ে গেছে, পুরো আর আসতে হচ্ছে না। না 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 না, ভাববো তো না, সেটার ভাববেন না, কারণ আমার এখানে এসে ভালো লাগে। না, যে কারণে বলছি, আপনার কি মনে হলো এই যে 5-6 বছরের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হলো, মানে কি আমাদের প্লাস, কি আমাদের মাইনাস? এইটা ব্যাপারে ধরুন আমার শুধু হলদিয়া ব্যাপার নয়, আমি এখানে প্রায় এখন আজকে 5টা সফটওয়্যার কোম্পানির কাজ চলছে। আমি কেম বায়োটেক বলে একটা বায়োটেকনোলজি নিয়েও কাজ শুরু করেছি, প্রতিষ্ঠান। বেঙ্গল ইন্টেলিজেন্স পার্ক নিয়েও কাজকর্ম শুরু করেছি।
সুতরাং the report card, if I give myself one over time, I will say it's mixed. Mixed. এবং এটা probably a whole bunch of reasons. Okay, to do a project like Haldia, it is a long-term activities. Haldia আমি শুনেছি বোধহয় 71-72 সালে এটা কনসেপচুয়ালাইজ হয়েছিল, 95-96 সালে তো আমাদের কাজটা শুরু হয়েছে। So anything that has a long history has many problems. So let me call them legacy problems. Okay. Its ability to get money at the right interest rate from the institutions on all, the flow of money in the proper way. There are any problem business to create them is problematic anywhere in India. In this particular case, because of these legacy issues, it's even more problem. On the other hand, where there has not been a legacy issue, whether it's software or let's say in biotechnology, which is a new initiative, I am very, very satisfied. So I think the prospects are very good, but when there are legacy issues, and you have to deal with multiple constituencies, one has to be prepared for large amount of perseverance and patience. আচ্ছা, তাহলে কি আপনার কি মনে হয় মনস্তাপ হয় যেরকম একটা লিগেসি ওরিয়েন্টেড ব্যবসায় না ঢুকলেই ভালো হতো? না, ব্যবসা হিসেবে যদি আমি তোর করি, আমি যদি বলি যে হ্যাঁ এতটা টাকা লাগালে আমার এত রিটার্ন হবে, হ্যাঁ, সেই পিওরলি বিজনেস ইকুয়েশনে I would agree that Haldia was not something that I should have done. Why? Haldia, if any business of that kind, আমেরিকাতে বিজনেস করে অনেক সুখও আছে, সুবিধাও আছে, প্রফিটও আছে। The whole culture is there to support systems, ancillary activities. Things move and move very quickly. সেরকম সিচুয়েশন তো এখানে নয়। হলদিয়া is the largest investment in Eastern India and probably the second largest investment in India in the last 50 years. Okay. I think in the largest investment in West Bengal, considering both public and private sector. So, এই রকম একটা project নেওয়া is a and I knew it's not going to be the most profitable use of either my time or my money. But I felt that এইরকম একটা প্রজেক্ট যদি যে প্রজেক্টটা আটকে গেছে, this is like if this project is not cleared, the gate won't open for industrialization. So it is a catalytic project for Bengal and thereby Eastern region, and if Bengal and Eastern region doesn't grow over time, ধরুন South and West grows at 15-20% per year and this grows 0, you will have a unity problem in দেশের, disparity of earnings and all, and this cannot happen. হলদিয়া এলে এবং হলদিয়া সফল হলে পশ্চিমবঙ্গের যে লেটেন্ট সম্ভাবনা, সেই সম্ভাবনা হলো একটা স্ফুরণের জায়গা পাবে, একটা জায়গা খুলে যাবে, দরজা খুলে যাবে ফর গ্রেটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কিন্তু ধরুন আজকেও 5 বছর 6 বছর পরেও মনে হচ্ছে যেন লিগেসি ওরিয়েন্টেড এই বিজনেস যেটা আপনি নাম বললেন, এর সমস্যা যেন শেষই হচ্ছে না। আইওসির আশা না আশা নিয়ে নানা ধরনের স্পেকুলেশন খবরের কাগজে বেরোচ্ছে। ঠিক সমস্যাটা কি হলদিয়ার এবং তার থেকে নিষ্কৃতিরই বা উপায় কি? দেখুন, বিজনেস স্ট্র্যাটেজি হ্যাজ টু চেঞ্জ অ্যাজ দ্য ওয়ার্ল্ড চেঞ্জেস। ঠিকই। আজকের পরিপ্রেক্ষিতে হলদিয়া ইজ এ ভেরি ভেরি গুড প্ল্যান, ভেরি এফিশিয়েন্ট প্ল্যান। ইটস ওয়ার্ল্ড স্কেল, ইট ইজ বিল্ট আপ ইন এ ভেরি রিজনেবল অ্যান্ড এ ভেরি গুড কস্ট অ্যান্ড রেকর্ড টাইম। বাট এ প্ল্যান ডাজন্ট মেক এ বিজনেস। সো সেই জন্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে উই হ্যাভ টু স্ট্রেংথেন দ্য বিজনেস স্ট্র্যাটেজিক্যালি। Its competitive situation in Haldia, it's a single plant company, okay, whereas others are bigger, stronger. They are sitting in a market that exists, okay. So we are competing with very large competitors. So Haldia has to have, with alliances, a very large footprint.
And the market in this region will develop as time goes by. So that is a problem that cannot be solved overnight. So এই জন্য আমরা ভাবলাম যে you need to have, and Haldia raw material হচ্ছে naphtha, which comes from a refinery. The refineries in this country has a compulsion to make sure their naphtha is sold. So as much as Haldia needs IOC, IOC needs Haldia, because if IOC cannot sell its naphtha, okay, then today's naphtha or the future expansion is naphtha hobe, then they will be relying on domestically na korle export market, which is very unreliable. Jodi bikri na korte pare tokhon refinery cholbe na, operational profits of refineries will go down. So IOC management recognizes the reason for them to be in petrochemicals. It is their strategy to be in petrochemicals. But being a public sector enterprise, their decision making is very, very slow. So they are taking it in a pace that is suitable to their organizational compulsions. বুঝতে পেরেছি। তার মানে আপনি বলছেন যে দুজনেরই একটা মিউচুয়াল ইন্টারেস্ট আছে। আইওসিরও হলদিয়া ছাড়া গতি নেই, হলদিয়ারও আইওসি ছাড়া গতি নেই, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমি বলবো না হলদিয়ারও আইওসি ছাড়া গতি নেই, কারণ আদার দ্যান হলদিয়া, হ্যাঁ, আই মিন আইওসি, there are other refineries in the world. Okay, এদেশেও আছে, ধরুন বিপিসিএল, এইচপিসিএল এর মতো। বাইরের দেশেরও রিফাইনাররা, every refinery is trying to make sure they have an outlet for their product. So I see IOC হলে ভালো, তা নিলে আমাদের আরো অন্যান্য বিকল্প আছে। পুরেন্দু চট্টোপাধ্যায় বাঙালির কাছে, ভবিষ্যৎ প্রজন্মের বাঙালির কাছে কিভাবে নিজেকে দেখতে চায়, মানে হাউ ডু ইউ থিঙ্ক posterity should remember you in your own homeland? আমি জানি না posterity কিভাবে দেখবে। আমার এসেন্স হচ্ছে আমি প্রবলেম সলভার। আমি বললাম না কিভাবে আমি ব্যবসায় ঢুকেছি, আই ওয়াজ লাইক দ্য প্রবলেম সলভ। সো যেখানেই প্রবলেম দেখি and I feel that I can get involved. লোকে অনেকেই বলে you do too many things, and I sort of try to বোঝার চেষ্টা করি কেন আমি এত যে জিনিসে নাক গলাই। এবং আমার মনে হয় যে প্রবলেমগুলো যদি ইন্টারেস্টিং হয় তাহলে আমি অ্যাটলিস্ট জানার চেষ্টা করি ইন দ্য প্রসেস, যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি তাহলে কি আমিও। আমরা ধরে নেবো যে পুরেন্দু চট্টোপাধ্যায়ের ইচ্ছে বাংলার মুশকিল আসান হওয়া? না না, তা নয়, যতটা পারা যায় ততটা করা। এই জীবনটা আছে, চেষ্টা করে যাব, তারপরে তো দেখা যাবে কি হয় না। বলে না যে এই একটা শ্যামা সঙ্গীত আছে, হ্যাঁ, তোমার ইচ্ছা তুমি করো মা, লোকে বলে করি আমি। আচ্ছা, তা আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? তো বাড়ির থেকে ছোটবেলা থেকে দেবীর পুজো করে এসেছি, কালীবাড়ি, কালী পুজো, দুর্গা পুজো আমাদের গ্রামের বাড়িতে হয়। এই যে ফিলান্থ্রপিক কাজে আপনার এই যে আকর্ষণ, এটা কি সেই কারণেই, মানে রামকৃষ্ণ মিশন ব্যাকগ্রাউন্ড, আপনার এই যে ধর্মীয় আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ডটার ফলেই কি হয়েছে যে সেবাও একটা জীবনের একটা ইয়ে হওয়া উচিত? ওটাও হয়েছে, কিন্তু আমি আরেকটা জিনিস দেখেছি, আমেরিকানরা খুব ফিলান্থ্রপিক। আচ্ছা, হ্যাঁ, I have not seen a more philanthropic nation than America. আপনি যদি দেখেন, it is the largest contributor in philanthropy. Bill Gates খুব successful, but Gates Foundation today sitting with $20 billion, তার মানে 20 billion, 1 billion 5,000 কোটি, 100,000 কোটি টাকা ওর ফিলান্থ্রপির জন্য দিয়ে রেখেছে। ওর অবজেক্টিভ হচ্ছে 4টে ডিজিজ যেন টোটালি ইরাডিকেট করা যায়। হ্যাঁ, সো যেমন জর্জ সোরস, আমি যাকে খুব ক্লোজ কোয়ার্টারে দেখলাম ফিলান্থ্রপি করছে, হি ইজ গিভিং হিজ মানি অ্যাওয়ে বিকজ হি ডাজন্ট ওয়ান্ট টু কিপ ইট অনলি ফর হিজ ফ্যামিলি। আমার মনে আছে আমাকে জিস নিয়ে যখন অটলজির সঙ্গে প্রথম কথা হয়, উনি ধারণা করতে পারেননি যে ইন্ডিয়ানস ফ্রম আমেরিকা will give money and so much, and so আপনি জিজ্ঞেস করেছিলেন, এবং জিজ্ঞেসও করেছিলেন যে এখানে এতটা হয় না কেন, কেন হয় না? আমার মনে হয় দিস ফ্যামিলি বিজনেস ওরিয়েন্টেশন also keeps
the pressure away from philanthropy. আমি আবার সোশ্যালজিস্ট নই, আমি বলতে না, পারবো না। ঈশ্বর পাটনির একটা কথা ছিল তো ছোটবেলায়, আপনিও পড়েছেন আমিও পড়েছি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভারতীয় ব্যবসায়ীরা বোধহয় এটাকেই প্রধান ইয়ে হিসেবে নেয়, অন্যের সন্তানের দিকে না হয়। না, ও তাছাড়াও যে ছেলেরা এক্সপেক্ট করে বাবার ব্যবসাটা আমার কাছে আসবে। আমেরিকাতে যেমন সেরকম এক্সপেকটেশন নেই। হ্যাঁ, তোমার বিজনেস তুমি করছো, আমি করব। ওই বিজনেসগুলো অলসো বড় হতে গেলে, টু মেক ইট ওয়ার্ল্ড স্কেল, গ্লোবাল সাইজ, কম্পিটিটিভ, ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি ব্রিং ইন ট্যালেন্ট অ্যান্ড মানি। হ্যাঁ, ফর্বস 100 যদি দেখেন 1900-এর কাছাকাছি সময়ে there was a list of 100 companies, the largest companies in America. Today, 100 বছর পরে, out of that 100 company, only 12 companies survived. আচ্ছা, But that doesn't mean new companies are Didn't come up, constantly yeah. coming up. Yes. Old companies go out. This is the nature of Cyclic economic nature. development. That's right. আচ্ছা পূর্ণেন্দুবাবু, অনেক ধন্যবাদ।